আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। কৌশলে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ধোঁকা দিচ্ছে ইরান। অবিশ্বাস্য কৌশলে ইরান, পরাজয়ের পথে যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন একটি গুরুতর অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি ড্রোনের অনুকরণে তৈরি নকল ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে এবং পরে সেই হামলার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে। ইরানের সামরিক কমান্ড সেন্টার খাতাম আল আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে এই অভিযোগ তোলে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বহুল পরিচিত শাহেদ ড্রোনের আদলে তৈরি করা লুকাস ড্রোন ব্যবহার করে অঞ্চলে হামলা চালাচ্ছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এই নকল ড্রোন দিয়ে হামলা চালিয়ে তা ইরানের সশস্ত্র বাহিনীর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে দায়ী করার চেষ্টা চলছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কয়েকটি আঞ্চলিক দেশে সংঘটিত হামলার ঘটনায় এই কৌশল ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো ইরানের প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর বিভিন্ন স্থাপনায় চালানো হামলাগুলো এর উদাহরণ হতে পারে। এসব হামলার দায় ইরানের সামরিক বাহিনীর ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। ইরানের দাবি, এই কৌশলের মাধ্যমে তেহরানের সামরিক কার্যক্রমকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তাদের মতে, ইরানি সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষামূলক আইনসম্মত ও বৈধ পদক্ষেপগুলোকে খাটো করাই এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য। একই সঙ্গে এই ধরনের হামলা ও অভিযোগের মাধ্যমে ইরান এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে অবিশ্বাস ও বিভাজন তৈরি করারও চেষ্টা করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ড্রোন যুদ্ধ এখন বড় কৌশলগত বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে কম খরচে তৈরি এবং দূর থেকে হামলা চালানোর সক্ষমতার কারণে ড্রোন ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে নকল ড্রোন ব্যবহারের অভিযোগ আঞ্চলিক উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। মধ্যপ্রাচ্যের জনপ্রিয় গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কৌশলে বড় ধরনের পরিবর্তন এসেছে। তেহরান সম্ভবত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরাসরি সমর্থন থাকায় কেবল ইসরায়েলের ওপর ক্ষয়ক্ষতি চালিয়ে কোনো চূড়ান্ত রাজনৈতিক ফাটল ধরানো সম্ভব নয়। এর পরিবর্তে তারা এখন এমন এক কৌশল বেছে নিয়েছে যার লক্ষ্য হলো পুরো অঞ্চলে যুদ্ধের ব্যয় ও ঝুঁকি বাড়িয়ে দেওয়া। তবে এই রণকৌশল তেহরানের জন্য বেশ কিছু বড় সীমাবদ্ধতা তৈরি করেছে। খবর পাওয়া গেছে, দীর্ঘমেয়াদী সক্ষমতা নিশ্চিত করতে এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে ইরানের শীর্ষ কর্মকর্তারা এখন নিজেদের অভ্যন্তরীণ হিসাব নিকাশ করছেন। দেশটির একজন সামরিক কর্মকর্তা বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করে অকপটে বলেন, হামলার প্রথম ধাক্কার পর নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আঞ্চলিক সামরিক সংস্থাগুলোর সঙ্গে মূল কেন্দ্রের সংযোগ তখন ভেঙে পড়েছিল। ওই কর্মকর্তা আরও বলেন, বিকল্প পরিকল্পনা নিয়ে আগে থেকে ব্রিফিং পাওয়া ইউনিটগুলো নিজ নিজ এলাকায় নিজস্ব উদ্যোগে কাজ শুরু করেছিল। দ্বিতীয় দিন সকালের মধ্যে আবার সমন্বয় প্রতিষ্ঠা করা সম্ভব হয় এবং আমরা তার ফল পেতে শুরু করি। তবে বিপ্লবী গার্ড বাহিনীর মধ্যে এখনো বেশ কিছু গোষ্ঠী রয়েছে যাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা প্রয়োজন। ওই কর্মকর্তা আরও যোগ করেন, বহু স্তরীয় পরিকল্পনার মাধ্যমে আমরা সবকিছু আবার আগের অবস্থায় ফিরিয়ে এনেছি। আমাদের যে সক্ষমতা রয়েছে তাতে এই অঞ্চলে কয়েক মাস যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। আমরা আমাদের নেতাকে হারিয়ে সবচেয়ে বড় মূল্যটি চুকিয়েছি, কিন্তু যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের মূল্য দিতে হবে আরও অনেক বেশি। তাদের লক্ষ্য ছিল সুনির্দিষ্ট এবং স্পষ্ট, তবে তারা যে সামরিক সম্পদগুলোকে অবজ্ঞা করেছিল বা খেয়াল করেনি, সেগুলো দিয়েই আমরা অন্তত আরও 2 মাস এই মাত্রার প্রতিরোধ বজায় রাখতে পারব। আমাদের মজুত এবং পরিকল্পনা এখনো অটুট। প্রকৃতপক্ষে যুদ্ধের দ্বিতীয় দিন থেকেই ইরান যুক্তরাষ্ট্রের উপর দৃশ্যমান ক্ষয়ক্ষতির বোঝা চাপিয়ে দিতে শুরু করে। যদিও শাসন ব্যবস্থা পরিবর্তনের বাগাড়ম্বর একেবারে উবে যায়নি, তবে এর ওপর আগের সেই জোর এখন অনেকটাই স্তিমিত। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের অবস্থান এবং বিশ্বজুড়ে তাদের বিশ্বাসযোগ্যতা এখন বড় ধরনের পরীক্ষার মুখে। এই সহ্য ক্ষমতার পরীক্ষার প্রাথমিক লক্ষণগুলো ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা অন্তত 6টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের উপর্যুপরি হামলা ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষ করে যেসব উপসাগরীয় দেশ মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটি পরিচালনা করছে, তারা এখন নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাদের প্রতিরক্ষা সরঞ্জামের কিছু নির্দিষ্ট মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এবং তারা জরুরি সহায়তা চেয়েছে। ইরান
এই সংঘাতকে কেবল ইসরায়েল ইরান অক্ষের মধ্যে সীমাবদ্ধ রাখছে না, বরং তারা পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত মার্কিন নিরাপত্তা বলয়ের স্থায়িত্বের পরীক্ষা নিচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমিরাত ও কাতারের নেতাদের সাম্প্রতিক আলোচনায় এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। খবর বেরিয়েছে, আমিরাত জানিয়েছে যে তারা ক্ষুব্ধ, কারণ ইরানের উপর হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার না করা সত্ত্বেও তাদের হামলার শিকার হতে হয়েছে। পুতিন আমিরাতের এই অসন্তোষের বার্তাটি তেহরানের কাছে পৌঁছে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। এটি ইঙ্গিত দিচ্ছে যে ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নেটওয়ার্ক ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোকে তেহরান এই কঠোর বার্তা দিচ্ছে, ইরান যদি যুদ্ধের এই পর্যায়টি পার করে দিতে পারে তবে ভবিষ্যতে তারা ওই দেশগুলোর ওপর আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি চাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইরানের এই নতুন রণকৌশল মূলত উপসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তা বলয়ের রাজনৈতিক ও কৌশলগত ভিতকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। একই সঙ্গে এটি ইউরোপের কাছে ওয়াশিংটনের সেই চিরচেনা বার্তাটিকেও জটিল করে তুলেছে, যেখানে তারা দাবি করে আসছিল যে বৈশ্বিক নিরাপত্তায় মার্কিন উপস্থিতি অপরিহার্য। ইরানের যুদ্ধ ব্যয় চাপিয়ে দেওয়া কৌশলের সবচেয়ে বিপজ্জনক হাতিয়ার হিসেবে রয়ে গেছে জ্বালানি খাত এবং সামুদ্রিক বাণিজ্য। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে হামলা চালানো হতে পারে। ইরানের এমন হুমকিতে বিশ্ববাজার ও বিমা কোম্পানিগুলোর মধ্যে চরম অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এর ফলে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে। এরই মধ্যে সৌদি আরব তাদের বৃহত্তম তেল শোধনাগার এবং কাতার বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রটি বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে জ্বালানি তেলের দাম নাগালের মধ্যে রাখা একটি বড় অগ্রাধিকার। কিন্তু উপসাগরীয় অঞ্চলে ইরানের এই ক্রমবর্ধমান উত্তেজনা এখন ওয়াশিংটনের সেই অগ্রাধিকারের সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হয়েছে। তেহরানের রণকৌশলটি অত্যন্ত সোজাসাপটা। যুক্তরাষ্ট্রের ওপর সামরিক ক্ষয়ক্ষতির মাত্রা সীমিত থাকলেও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং নৌ বাণিজ্যে বিঘ্ন ঘটিয়ে তারা ওয়াশিংটনের ওপর এক বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ তৈরি করতে চায়। যুদ্ধের এই ব্যয় যত বাড়বে, আলোচনার টেবিলে ইরানের দর কষাকষির সক্ষমতাও ততটাই শক্তিশালী হবে। যদি সংঘাতটি রাষ্ট্রকেন্দ্রিক থাকে এবং অনিয়ন্ত্রিত কোনো গোষ্ঠী সংঘাতের দিকে মোড় না নেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বারবার জনরোষ তৈরির আহ্বান সত্ত্বেও ইরানের ভেতরে সরকার বিরোধী কোনো বড় ধরনের গণ অভ্যুত্থান এখনো দৃশ্যমান হয়নি। তবে এর মধ্যেই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুর্দি নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে খবর পাওয়া গেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র সম্ভবত এখন সেই বিকল্প পথেই হাঁটতে শুরু করেছে যা ইসরায়েলি মহলে দীর্ঘদিন ধরে আলোচিত ছিল। তা হলো অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি। ইসরায়েলি একটি সূত্র বলেছে, উত্তর পশ্চিমাঞ্চলের আজেরি, কুর্দি, লুর এবং সুন্নি গোষ্ঠীগুলোর দীর্ঘদিনের ক্ষোভ তেহরানের প্রতি। অনেক দিন থেকেই তারা প্রস্তুত। একবার রূপরেখা স্পষ্ট হয়ে গেলে তাদের সংগঠিত করা সম্ভব। আমরা আমেরিকানদের বলেছি যে এটি যুদ্ধের খরচ অনেক কমিয়ে দেবে। ইরানি কর্মকর্তারা অবশ্য এই কৌশলকে দিবা স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছেন। পশ্চিম ইরানের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইসরায়েল এর আগেও এই গোষ্ঠীগুলোর সদস্যদের ইরানে অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছে। আমরা ইরাকের পরিস্থিতির উপর কড়া নজর রাখছি। ওই ইরানি নিরাপত্তা কর্মকর্তা আরো বলেন, যুক্তরাষ্ট্রের হামলা শুরু হওয়ার মুহূর্ত থেকেই আমরা এই সম্ভাবনাটি নজরে রাখছিলাম এবং প্রতিরোধমূলক হামলা চালিয়েছি। যেসব কুর্দি গোষ্ঠীর সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, আমরা তাদের সতর্ক করে দিয়েছি। ইসরায়েলের উচিত এই অঞ্চলের সংখ্যালঘু গোষ্ঠীগুলোর কাছে বিভ্রম বা অলীক স্বপ্ন বিক্রি বন্ধ করা। ইরান কেবল ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতেই হামলা চালায়নি, বরং তারা ইরানি কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ক্যাম্পগুলোতেও আঘাত হেনেছে। খবর পাওয়া গেছে, ইরবিলের কাছে অন্তত 5টি ক্যাম্পে এই হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েল পশ্চিম ইরানে যে প্রক্সি গ্রাউন্ড বা ভাড়াটে স্থলশক্তিকে সক্রিয় করতে চাইছে তা শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে তা এখনো অনিশ্চিত। যা হোক, এ ধরনের যে কোনো উত্তেজনা নতুন আঞ্চলিক সংকটের জন্ম দেবে। বিশেষ করে তুরস্ক এবং প্রতিবেশী অন্য দেশগুলোর ওপর এর প্রভাব হবে সুদূর প্রসারী। ইরানের অভ্যন্তরীণ সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে, তবে সেক্ষেত্রে এসব দেশের প্রতিক্রিয়া এই পরিস্থিতিকে আরও জটিল ও বহুমুখী সংকটের দিকে ঠেলে দেবে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনীন মালিক। নিজের আত্মাকে শান্তি দিন। কিভাবে নিজের আত্মাকে শান্তি দেবেন? ভোগে আসলে সুখ নেই, সুখ ত্যাগেই। আপনি আপনার আত্মাকে তখনই শান্তি দিতে পারবেন যখন আপনি কোনো ত্যাগের কাজ করবেন। ধরুন, মনটা খুবই অস্থিরতার মধ্যে রয়েছে, আপনি চলে যান গরিব দুঃখীদের কাছে, তাদের সঙ্গে একবেলা বসে খান, আপনি তাদেরকে খাওয়ান, অথবা এতিমখানার সন্তানদের সঙ্গে দিন কাটান, অথবা আরও ভালো ভালো কাজ, চমৎকার কাজ করুন, দেখবেন মন প্রশান্তিতে ভরে উঠেছে। সুতরাং মনকে শান্ত করার জন্যে কখনোই
অসৎ কাজে নেমে পড়বেন না। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।